আসসালামু আলাইকুম। আজ ২রা জুলাই ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ নাইডুর অবিশ্বাস্য চিন্তা, তবে কি ভেঙে যাবে ভারতের মোদী সরকার? বাংলাদেশি নাগরিক ভেবে নিজ দেশের নাগরিক হত্যা করল বিএসএফ। ইমরান খানকে সুখবর দিল জাতিসংঘ। এবার বিস্তারিত। শুরুতেই ভারতের খবর। হঠাৎ নাইডুর অবিশ্বাস্য চিন্তা। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের নেতার সঙ্গে দেখা করতে চান ক্ষমতাসীন বিজেপির জোটসঙ্গী তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এ লক্ষ্যে নিজেই নিজেকে আমন্ত্রণ জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাড়িতে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। অবশ্য টিডিপি নেতার এই আমন্ত্রণের খবর পেতেই চিন্তায় বিজেপি। সরকার গঠনের এক মাসের মধ্যেই রাজনীতিতে নতুন মেরুকরণ হতে চলেছে কিনা সামনে আসছে সেই প্রশ্ন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাড়িতে দেখা করতে যেতে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আগামী ৬ জুলাই রেবন্ত রেড্ডির বাড়িতে দেখা করতে যাবেন অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা গেছে। মূলত বর্তমানে রেবন্ত রেড্ডি কংগ্রেসের মুখ্যমন্ত্রী হলেও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার সম্পর্ক বহু পুরনো। কংগ্রেসে যোগ দেওয়ার আগে তেলেগু দেশম পার্টিরই সদস্য ছিলেন রেড্ডি। চন্দ্রবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। ২০১৫ সালে নোট ফর ভোট দুর্নীতিতে যখন জেলে গিয়েছিলেন রেবন্ত রেড্ডি, সেই সময় তাকে চন্দ্রবাবু নাইডুর পাঠানো লোক হিসাবেই চিহ্নিত করা হয়েছিল। এদিকে সাক্ষাৎ করতে চেয়ে রেবন্ত রেড্ডিকে চিঠিও লিখেছেন চন্দ্রবাবু নাইডু। সেই চিঠিতে লেখা, অন্ধ্রপ্রদেশ ভেঙে ২ খণ্ডে বিভাজিত হওয়ার ১০ বছর পার হয়েছে। পুনর্গঠন আইনের অধীনে একাধিক বিষয় নিয়ে ২ রাজ্যের মধ্যে বহুবার আলোচনাও হয়েছে, যা আমাদের ২ রাজ্যেরই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুত্বপূর্ণভাবে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা অপরিহার্য। সেই মর্মেই আমি আগামী ৬ জুলাই শনিবার দুপুরে আপনার বাড়িতে সাক্ষাতের প্রস্তাব দিচ্ছি। আমার বিশ্বাস, মুখোমুখি আলোচনা আমাদের জটিল বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে আলোচনা করতে এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার জন্য লাভজনক সিদ্ধান্ত নিতে বিশেষ কার্যকর হবে। তেলেঙ্গানা হচ্ছে দক্ষিণ ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। ২০১৪ সালের ২ জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য বিভাজনের পরও এত বছর ধরে উভয় রাজ্যই হায়দ্রাবাদকে যুগ্ম রাজধানী হিসেবে ব্যবহার করত। চলতি বছরই সেই চুক্তির সমাপ্তি হয়েছে। নতুন রাজধানী হিসেবে অমরাবতীর নাম প্রস্তাবিত হলেও এখনও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এছাড়া অমরাবতী প্রজেক্টও গত ৫ বছর ধরে আটকে রয়েছে। এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর চন্দ্রবাবু পার্শ্ববর্তী রাজ্য তেলেঙ্গানার সঙ্গে নতুন কোনো চুক্তি করতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয়। এবার ভারতের গুলিতে ভারতের নাগরিক নিহত হয়েছেন। বছর ৩০ আগে ভারতে গিয়ে নাগরিকত্ব নেন ইস্তাফন খাতুন। রোববার দিবাগত মধ্যরাতে মেহেরপুরের নবীনগর খালপাড়া সীমান্তের ১১৬ নম্বর মেইন পিলারের কাছে তার কাঁটা পার হয়ে বাংলাদেশের ভেতর প্রবেশের চেষ্টা করার সময় ভারতের নাটনা বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে নিহত হয়েছেন তিনি। পরে তার লাশ ভারতে নিয়ে যাওয়া হয়। নিহত ইস্তাফন খাতুনের বড় ভাই হাশেম আলী এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বুড়িপোতা বর্ডার গার্ড বাংলাদেশ ক্যাম্প কমান্ডার মনমোহন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে, তাই এ বিষয়ে বিএসএফ আমাদের কিছুই জানায়নি। নিহত ইস্তাফন খাতুন মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মৃত কোমর আলীর মেয়ে। ইস্তাফন খাতুনের বড় ভাই হাশেম আলী বলেন, ৩০ বছর আগে আমার বোন ভারতে পাড়ি জমান। ভারতের বিহারের একটি শহরের বাসিন্দা রহমত আলীর সাথে বিয়ে করে বসবাস করে আসছিলেন। সে ওই দেশের নাগরিক হয়েছিলেন। কিছুদিন আগে তার স্বামী রহমত আলী মারা গেছেন। তিনি আরও বলেন, স্বামী মারা যাওয়ার পর সেখানে তার দেখাশোনার মতো কেউ নেই। বাকি জীবনটা আমাদের পরিবারের সাথে কাটানোর কথা তার কাঁটা পার হওয়ার জন্য গত ৩ দিন সীমান্তের ওপারে ভারতের নদিয়া জেলার
তেহট্ট থানার নবীনগরে অবস্থান করছিলেন তিনি। রোববার দিবাগত রাতে আমাদের সাথে তার শেষ কথা হয় মোবাইল ফোনে। বলেছিলেন সুযোগ পেলেই তার কাঁটা পার হবেন। তিনি বলেন, মধ্যরাতে খবর পাই তার কাঁটা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশি ভেবে তাকে নাটনা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতের অভ্যন্তরে গুলি করে হত্যা করেছে। পরে তার লাশ নদিয়া জেলার তেহট্ট থানার 84 নং বিএসএফ ব্যাটালিয়ন নাটনা ক্যাম্পে নিয়ে গেছে। বোনের মৃত্যুর খবরে সীমান্তে ছুটে গিয়েও তার লাশের দেখা মেলেনি পরিবারের। হাশেম আলী বলেন, জীবনের শেষ সময়টুকু কাটাতে চেয়েছিলেন পরিবারের ভাই বোনদের সাথে। সে আশায় গত 1.5 বছর ধরে চেষ্টা করেও আসতে পারেননি নিজ দেশে। এবার দেশের প্রসঙ্গ। বরখাস্ত হতে পারেন জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান। গত 23 জুন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডিতে তাকে সংযুক্তি করা হয়। এরপর 9 দিন অতিবাহিত হলেও তিনি যোগদান করেননি। খোঁজ নিয়ে জানা গেছে মতিউর রহমান একদিনের জন্য আইআরডিতে আসেননি। সরকারি কর্মকর্তা হিসেবে সংযুক্তি করা হলে নিয়মিত অফিস করলেও কোনো কাজ করতে পারবেন না। এজন্য নিয়মিত অফিসে এসে হাজিরা বহিতে স্বাক্ষর দিতে হয়, কিন্তু সেটিও তিনি করছেন না। ছুটি নেওয়ার বিধান থাকলেও তার এ ধরনের আবেদন আইআরডি পায়নি। মতিউর রহমানের এ ধরনের কর্মকাণ্ড অসদাচরণ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে জনপ্রশাসন বিশেষজ্ঞ সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া। তিনি বলেন, মতিউর রহমান এখন পর্যন্ত যা করেছেন তাতে বিভাগীয় মামলা করা যাবে, আর বিভাগীয় মামলার রায় সর্বনিম্ন তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি হচ্ছে চাকরি থেকে বরখাস্ত। জানা গেছে, ছাগলকাণ্ডের পর 2 ছেলেকে নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাড়ি জমানো মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিভলীয় সম্পদে খুব একটা পিছিয়ে নেই। খিলক্ষেত এলাকার বনরূপা আবাসিকে রয়েছে তার 3 কাঠার প্লট। ঢাকা ও চট্টগ্রামে রয়েছে 6টি ফ্ল্যাট। এর মধ্যে ঢাকার মধুবাগে একটি, মিরপুর সেনপাড়ায় একটি, ধানমন্ডিতে 2টি ও চট্টগ্রামে 2টি ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে মাত্র 4,78,00,000 টাকা। চট্টগ্রামের একটি ফ্ল্যাটের আয়তন 5,500 স্কয়ার ফুট। আয়কর ফাইলে তার মোট সম্পদের পরিমাণ 37,76,47,000 টাকা। এর মধ্যে ব্যাংক ও হাতে নগদ আছে 26,76,00,000 টাকা। এছাড়া ব্যাংক ডিপোজিট মিলেনিয়াম স্কিমে 28,65,000, জিপিএস 22,54,000, এফডিআর 70 লাখ ও অন্যান্য বিনিয়োগ দেখানো আছে 5 কোটি টাকা। তবে এই টাকা কোথায় বিনিয়োগ করা হয়েছে তা উল্লেখ নেই। আয়কর ফাইলের বাইরেও শাম্মী আক্তারের আরও অনেক সম্পদ রয়েছে বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। এবার জানাচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া অফিস জানিয়েছে, এ মাসে একটি নিম্নচাপ এবং বিচ্ছিন্নভাবে 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে বন্যা হতে পারে। দীর্ঘমেয়াদী আবহাওয়ার এই পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে অল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জুলাইয়ে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে 3-4 দিন বিজলিসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। সারা দেশে 5-6 দিন বিজলিসহ হালকা বজ্রঝড় হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে 1 থেকে 2টি বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই সমাজের ছোট হোক বড় হোক, প্রত্যেক মানুষের সুনির্দিষ্ট কর্মক্ষমতা রয়েছে। ধরুন আপনি কাউকে বিপদে ফেলতে পারেন, কিন্তু এই কাজটি আপনি করেন না। এটা হচ্ছে আপনার মহানুভবতা এবং ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে সংযমী ভূমিকা। অন্যদিকে সমাজের কোনো প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে আপনি আপনার সক্ষমতার সবটুকু প্রয়োগ করলেন, এটা আবার বড় ধরনের আরেক মহানুভবতা। সুতরাং ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এবং ক্ষমতা প্রয়োগ না করার ক্ষেত্রে দুদিকেই আপনাকে অবশ্যই কর্মতৎপর এবং সংযমী হতে হবে। তবেই আপনি আমি সবাই প্রকৃত মানুষ হতে পারবো। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিধি বহির্ভূতভাবে আটক করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ। একই সঙ্গে বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারের গ্রেপ্তারকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যায়িত করা হয়েছে। এছাড়া ইমরানকে অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্বিচারে কারারুদ্ধ করা হয়েছে। সোমবার প্রকাশ্যে আসা এক মতামতে জেনেভা ভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন বলেছে, এই অবিচারের উপযুক্ত প্রতিকার হবে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেয়া এবং আন্তর্জাতিক আইন অনুসারে তাকে ক্ষতিপূরণ ও অন্যান্য বিষয়াদির পাশাপাশি একটি কার্যকর অধিকার প্রদান করা। আল জাজিরা বলছে, জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ চলতি বছরের 25 মার্চ এই মতামত প্রকাশ করে, তবে এটি জনসমক্ষে আসে সোমবার। জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ তাদের মতামতে বলেছে, ইমরান খানকে আটকের কোনো আইনি ভিত্তি ছিল না এবং মনে হচ্ছে রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণা করার উদ্দেশ্যে আটক করা হয়েছিল বলে সিদ্ধান্তে উপনীত হয়েছে। সুতরাং শুরু থেকেই সেই প্রসিকিউশনটি আইনের ভিত্তিতে ছিল না এবং কথিত একটি রাজনৈতিক উদ্দেশ্যে এটি করা হয়েছে। 5 জন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপের মতামত শোনা বাধ্যতামূলক নয়, তবে তাদের এই মতামত বেশ গুরুত্ব বহন করে। ওয়ার্কিং গ্রুপ বলেছে, ইমরান খানকে যে আইনি সমস্যার মধ্যে ফেলা হয়েছে সেটি মূলত তার এবং তার পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির বিরুদ্ধে 2024 সালের সাধারণ নির্বাচনের আগে ইমরান খানের দলের সদস্যদের গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছিল এবং তাদের নির্বাচনী সমাবেশগুলোকেও বাধাগ্রস্ত করা হয়েছিল। এছাড়া নির্বাচনের দিনে ব্যাপক জালিয়াতি ও কয়েক ডজন সংসদীয় আসন চুরি করা হয়েছিল বলেও অভিযোগ করেছে জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ। অবশ্য পাকিস্তান সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দেশটির নির্বাচন কমিশন গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কোনো ধরনের কারচুপির অভিযোগ অস্বীকার করেছে। এর আগে গত বুধবার মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া সাধারণ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে একটি প্রস্তাব পাশ করে। এর কয়েক ঘন্টা পরই যুক্তরাষ্ট্রকে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করার অভিযোগ করে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার প্রস্তাবটিতে পাকিস্তানের নির্বাচনে কথিত অনিয়মের বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টিও নির্বাচনে তাদের জয়কে নস্যাৎ করার জন্য কারচুপি করা হয়েছিল বলে অভিযোগ করেছে। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও ইন্দোনেশিয়ার সাথে একযোগে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে মালয়েশিয়ার বার্নামা জাতীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বলা হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘ যদি এই ধরনের অভিযানের আদেশ দেয় তাহলে তারা ইন্দোনেশিয়ার সাথে শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেবে। বার্নামা আরও জানিয়েছে, সোমবার আনোয়ার ও ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রী প্রাবো সুবিয়ান্তোর মধ্যে টেলিফোনে আলোচনা হয়। এতে বলা হয়, তাদের আলোচনার মূল বিষয় ছিল ফিলিস্তিনের জন্য জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অংশগ্রহণের বিষয়টি। সংবাদ সংস্থা বলেছে, আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনের শান্তিরক্ষা সহযোগিতা আসিয়ান অঞ্চল প্রসারিত করার সম্ভাবনার কথাও বলেছেন। এর আগে এশিয়ার প্রধান নিরাপত্তা সম্মেলনে সাংগ্রিলা ডায়ালগে বক্তৃতা করার সময় ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজনে শান্তিরক্ষী সেনা পাঠাতে ইচ্ছুক ইন্দোনেশিয়া। প্রাবো বলেন, যখন প্রয়োজন হবে এবং জাতিসংঘের অনুরোধ আসবে তখনই আমরা সম্ভাব্য যুদ্ধবিরতি বজায় রাখা ও তা পর্যবেক্ষণ করার পাশাপাশি সব দল ও সব পক্ষকে সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জন্য উল্লেখযোগ্য শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত আছি। প্রাবো আরও বলেন, গাজার রাফা এলাকায় মানবিক বিপর্যয় নিয়ে একটি তদন্তের পাশাপাশি ফিলিস্তিনের পরিস্থিতির ন্যায্য সমাধান প্রয়োজন। এই কথাটির ব্যাখ্যায় তিনি বলেন, এর অর্থ শুধু ইসরায়েলের অস্তিত্বের অধিকার নয়, ফিলিস্তিনিদের নিজস্ব মাতৃভূমি, নিজস্ব রাষ্ট্র এবং শান্তিতে বসবাস করার অধিকারও। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ যোদ্ধাদের অব্যাহত হামলার কারণে ইসরায়েল তার উত্তর এলাকার সার্বভৌমত্ব কার্যত খুইয়ে ফেলেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই দাবি করেছেন। ওয়াশিংটনের ব্রুকিংসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, লোকজন তাদের বাড়িঘরে যেতে নিরাপদ বোধ করে না। নিরাপত্তাহীনতার কারণে কিছু করতে না পেরে লোকজনের মধ্যে ফেরার ব্যাপারে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। তিনি বাড়িঘরে ফিরতে অক্ষম এলাকাটির প্রায় 60,000 ইসরায়েলি সম্প্রদায়ের ব্যাপারে মন্তব্যটি করেন। এসব লোকের অনুপস্থিতিতে এলাকাটির বিরান হয়ে পড়েছে। প্রায় 9 মাস ধরে সীমান্ত এলাকা উত্তপ্ত থাকার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় তৃতীয় লেবানন যুদ্ধের শঙ্কা করছে। এদিকে যুদ্ধের শঙ্কায় অনেকেই লেবানন ছাড়ছে। এমনকি জার্মান সংস্থা লুফথানসা গ্রুপ তাদের বিমান রাতের বদলে দিনে চলাচলের নির্দেশ দিয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরো বড় যুদ্ধের আশঙ্কা রয়েছে। তবে আসল কথা হলো, কেউই যুদ্ধ চায় না। তিনি বলেন, আসল অ্যাক্টরদের কেউ যুদ্ধ চায় না। ইসরায়েল যুদ্ধ চায় না, যদিও তারা প্রয়োজন হলে যুদ্ধ করার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি বলেন, আমি সত্যিই মনে করি না যে হিজবুল্লাহ আসলেই যুদ্ধ চায়। লেবানন নিশ্চিতভাবেই যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ হলে সেই হবে এর শিকার। তিনি বলেন, আমি বিশ্বাস করি না যে ইরান যুদ্ধ চায়, কারণ সে চায় না যে হিজবুল্লাহ ধ্বংস হোক। তারা প্রয়োজন হলে হিজবুল্লাহকে সংযত করতে পারবে। তিনি বলেন, সর্বোত্তম বিকল্প হলো কূটনৈতিক সমাধান, যার মাধ্যমে হিজবুল্লাহ ইসরায়েল সীমান্ত থেকে নিজেকে সরিয়ে নেবে। তিনি বলেন, এই কাজটি করার জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।